চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। প্রার্থিতা ফিরে পেয়ে মান্না, আমার বিশ্বাস ছিল এই ষড়যন্ত্র টিকবে না। দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতে গণভোটের পথে হাঁটছি বললেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো, জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কে পেল কতটি আসন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। দেশ জুড়ে চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পার্লামেন্টে কথা বলতে গিয়ে মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহনের কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলে হামলারও ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। এদিকে গত 2 সপ্তাহ ধরে ইরান জুড়ে চলা বিক্ষোভের প্রধান আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার জানিয়েছেন দেশটির পুলিশের প্রধান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি ইসরায়েলি সূত্র বলেছে, ইরানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে সেখানে কর্তৃপক্ষ যখন পরিস্থিতি সামাল দিচ্ছে তখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে ইরানের শাসক গোষ্ঠীকে সতর্ক করে দিয়েছেন তিনি। শনিবার ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে বিক্ষোভ চললেও সেখানে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে 2 চিরশত্রু ইরান ইসরায়েলের মাঝে এখনো তীব্র উত্তেজনা চলছে। জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কে পেল কতটি আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। টানা কয়েকদিন ধরে আলোচনা ও দর কষাকষি শেষে এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে রোববার 11 জানুয়ারি বিকেলে অথবা সোমবারের মধ্যে তা ঘোষণা করা হবে। জানা গেছে, সমঝোতার অংশ হিসেবে জামায়াত মোট 110টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। তথ্য অনুযায়ী জামায়াত মোট 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো নিয়ে অন্যান্য শরিক দলের সঙ্গে সমঝোতায় যেতে চায়। নিজস্ব জরিপের ফলাফল বিশ্লেষণ করে জামায়াত 170টি আসন নির্দিষ্ট করেছে, যেগুলোতে কোনোভাবে অন্য দলকে ছাড় দিতে চায় না। এছাড়া আরও 20টি আসন নিয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এসব আসনে অন্য দলকে প্রার্থী দিলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হবে না, এমন বিবেচনায় 20টি আসনও জামায়াত প্রার্থী দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 11 দলের মধ্যে মোটামুটি একটি সমঝোতায় পৌঁছানো গেছে। এতে ইসলামী আন্দোলনকে 40টি আসন, জাতীয় নাগরিক পার্টিকে 30টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি আসন, খেলাফত মজলিসকে 7টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে 4টি আসন, এবি পার্টিকে 3টি আসন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি আসন ছাড় দেওয়ার বিষয়ে জামায়াত সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন 40টির বাইরে আরো কয়েকটি আসন দাবি করছে। গত কয়েকদিনে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের একাধিক বৈঠক হয়েছে। ইসলামী আন্দোলন যে অতিরিক্ত আসনগুলো চাচ্ছে সেগুলোর কয়েকটিতে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসেরও প্রার্থী রয়েছে। শেষ পর্যন্ত জনপ্রিয়তা প্রার্থীদের যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরো কয়েকটি আসনে ছাড় দিতে পারে জামায়াত। প্রার্থীদের ফিরে পেয়ে মান্না, আমার বিশ্বাস ছিল এই ষড়যন্ত্র টিকবে না। নির্বাচন কমিশন ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া 2 শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। হলফনামায় অসঙ্গতি থাকায় 2রা জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। রায়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। রোববার 11 জানুয়ারি বিকাল 3টায় প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমে মান্না বলেন, মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল তা শেষ পর্যন্ত টেকেনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বিশ্বাস ছিল এই ষড়যন্ত্র টিকবে না।
তিনি বলেন, আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি, এবারও করছি, অথচ আমাকে বিরোধিতা করতে যে কূটকৌশল করা হয়েছে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়, না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না। মান্না বলেন, রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা যে অধিকারের জন্য সংগ্রাম করেছি সেই গণতন্ত্রকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু থাকে না। ক্ষমতার জন্য এই ধরনের ঘটনা কখনোই গণতন্ত্রের পথ হতে পারে না। দল বা ব্যক্তি যত বড়ই হোক, সমগ্রের কাছে সবাই ছোট। এই মানসিকতা না থাকলে গণতন্ত্র কার্যকর হবে না। বিএনপির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এখনো তাদের মনোনয়ন দেওয়া প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি, কিন্তু আমি আশা প্রকাশ করি যেহেতু আমাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে। কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক, তবে কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াই দীর্ঘস্থায়ী হলে ষড়যন্ত্র টিকে না। আজকের রায় তার প্রমাণ। ব্যাংক ঋণ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার বিরুদ্ধে খেলাপি হওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল। বিষয়টি জানার পর তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন। পরে ওই ব্যাংক কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও ট্রান্সফার হন, কিন্তু এই তথ্য মিডিয়ায় আসেনি। অনেক জায়গায় প্রশাসন নীরব ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিপক্ষকে বাদ দিয়ে বিজয় অর্জনের মানসিকতা গণতন্ত্রকে রুদ্ধ করে। প্রশাসনের ভূমিকা নিয়ে আমার শঙ্কা রয়েছে। পুলিশ এখন পর্যন্ত সক্রিয় বা প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখছে না। অনেক জায়গায় নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতে গণভোটের পথে হাঁটছে বললেন আলী রিয়াজ। রাষ্ট্র পরিচালনার মৌলিক সিদ্ধান্ত আর রাজনৈতিক দর কষাকষির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণের সরাসরি মতামতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতে আমরা গণভোটের পথে হাঁটছি। এই দেশে কথায় কথায় সরকার বদলে যে পুরনো ইতিহাস রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হলে জনগণের রায় চূড়ান্ত হতে হবে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সনদ প্রণয়ন করা হয়েছে। কয়েকটি দল এতে আরো 2টি প্রস্তাব যুক্ত করার কথা বলেছে, যা সনদে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। দলগুলো নির্বাচনে বিজয়ী হলে এসব বাস্তবায়নের বিষয়ে একমত হলেও চূড়ান্ত বৈধতা আসবে কেবল জনগণের হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। সংবিধান প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, বাংলাদেশের সংবিধান একাধিকবার রাজনৈতিক শক্তির প্রয়োগে পরিবর্তিত হয়েছে। 1975 সালে মাত্র 17 মিনিটে সংবিধান সংশোধনের ইতিহাস রয়েছে। একসময় জনগণের প্রবল দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলেও পরে তা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়। তিনি আরো বলেন, এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল মোট ভোটের 50% অর্জন করতে পারেনি। ফলে উচ্চকক্ষে প্রকৃত প্রতিনিধিত্ব ছাড়া সংবিধান সংশোধন করা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। গণভোটের মাধ্যমে রাজনৈতিক দলের বাইরের বিপুল জনগোষ্ঠীর মতামত নেওয়াই তাই অপরিহার্য। রাষ্ট্র ক্ষমতার সীমা নির্ধারণের প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তা ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে এবং নিপীড়নের ঝুঁকি বাড়ে। এ কারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে যে কোনো ব্যক্তি টানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই দেশে আমরা ক্ষমা প্রদর্শনের নামে বিচার ব্যবস্থার সঙ্গে তামাশা হতে দেখেছি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ক্ষমা প্রদান করেন। বাস্তবতা হলো ক্ষমার সিদ্ধান্ত আসে অন্য জায়গা থেকে। তিনি বলেন, বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটারের সবাই রাজনৈতিক দলের কর্মী নন। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, আর তাদের মতামত শোনার সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি হলো গণভোট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।